হুম। বলো এবার হাসিন। ইলিয়াস ভাই, জি আসসালামু স্যার, আলাইকুম। স্যার ঢুকলাম আর কি। আপনার আমি আপনার এটা কাছে আমরা একটা সুন্দর আপনার ওয়ার্ড শুনতে চাই। মনে করেন যারা চুরি করে, দুর্নীতি করে, এদেরকে কি বলা যায়? একটা সুন্দর একটা ওয়ার্ড দেন। আপনাদের ডিওএইচএস এ যারা থাকে তাদের জন্য একটা আলাদা ওয়ার্ড দেন স্যার। আমার মনে হয় এদেরকে আমরা সম্মানিত চোর বলি, কি আর বলবো। আচ্ছা, সম্মানিত চোর, এটা এটা একটা ভালোই পাওয়া গেছে। সম্মানিত চোর, জি বলেন। করে দেখেন, সেনাবাহিনী আমরা বেতনে চলবো, আমার সম্পর্ক ব্যাংক ম্যানেজারের সাথে যদি কিছু কোটি টোটি লাগে, আমি যখন এই অনিয়মের মধ্যে জড়াবো, বকশিস, কমিশন, গিফট, আমার সামরিক পেশাগত দিকটা আমি হারাবো। আমি আরো কট্টর, আমি যতদিন চাকরি করব আমার বাচ্চা কাচ্চা বিদেশে পড়বে না, তাহলে আমি জিম্মি বাচ্চার জন্য। আমি কিন্তু অন্য কালচারের মানুষ না, বাঙালি কালচারে আমার বাচ্চা অসুস্থ হলে আমি অসুস্থ হয়ে যাই, আমার বউ অসুস্থ হলে আমি অসুস্থ হয়ে যাই। তো আমি যদি দেশের জন্য থাকি নিবেদিত, আমি দেশেই থাকবো। এই জন্য দেখেন ভালো ভালো স্কুল কলেজ কিন্তু আমাদের আছে আর্মির, এরপরও আমরা বাচ্চাদেরকে বিদেশে পাঠাই এবং ব্যক্তিগতভাবে আমার পেশাটাকে আমি জিম্মি করে ফেলি। আমি এরকম কট্টর। ইলিয়াস ভাই, মূল ইস্যুতে আসি আমি। দেখেন, ঘটনা ঘটতে একটা জিনিস হয়ে গেছে, আমরা কিন্তু শুধু বিডিআর সদস্যদেরকে বন্দি করছি, টর্চার করছি, যারা অপরাধী আমি এটাও জানি, যারা অপরাধী তাদেরকে, অপরাধী ছাড়াও নিরীহ লোকদের ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সেনাবাহিনী অফিসারকে জড়িত ছিল না, ডিজিএফ কেন অ্যারেস্ট করা হয় নাই? আচ্ছা, ঠিকলাম, ওটা পরে। যখন এটা হলো হোম মিনিস্ট্রির দায়িত্ব, বাংলাদেশের ভিতরে কোথাও কোনো রকম কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে দায়িত্ব হলো হোম মিনিস্টারের। হোম মিনিস্টার আন্ডার হলো কে? র্যাব। র্যাব ওই দিন হাফ অ্যান আওয়ারও না, আর অল্প সময়ের মধ্যে কেটে চলে গেছে। র্যাবকে ফেরত আনা হয়েছে, কে আনছে? কর্নেল রেজা, মানে মেজর জেনারেল রেজা নূর। এই ভদ্রলোক, ওনার চেইন অফ কমান্ড মানেন নাই। ওনার চেইন অফ কমান্ড হলো গিয়া ডিজি র্যাব এবং হোম মিনিস্টার। উনি চেইন অফ কমান্ড মানেন নাই। উনি চেইন অফ কমান্ড না মেনে সরাসরি যমুনাতে গেছেন তারেক সিদ্দিকীর আদেশে। হুইজ তারেক সিদ্দিকী? এটা এই চেইন অফ কমান্ড এবং বিজনেসের মধ্যে নাই। এই লোকটাকে এতদিন ধরা হয় না কেন? এখন কেন বলতে হলো? সেনাবাহিনী জেনারেল জানতেন না? সবাই জানতেন, চুপ করেছিলেন। এই লোকটা তো প্রথমে ফাঁসি দেওয়া উচিত ছিল, আদেশ পালন করেন নাই। ওনার জন্য এত অফিসার মারা গেছে, হয়তো 3-4 জন মারা গেছিল, বাকি অফিসাররা বিদ্যমান, শামসুজ্জামান তেমন আছে। তারপর এরা কথা বলছে গুলদারের সাথে, গেটের সামনে দাঁড়ানো, এই ঢুকতে দেয় না এই ভদ্রলোক। আমার কথা হলো, এই লোকদের দৃষ্টান্ত পানিশমেন্ট দরকার। এতদিন লাগবে, 16 বছর। তাও ওই হাসান নাসির স্যার, আমরা শহীদ মিনারে বসে চিল্লি করে এই জেনারেলকে আমরা নিয়োগ দিচ্ছি, কি দিতে হবে? তাকে দিতে রাজি না, অনেক কষ্ট করে। অ্যাটলিস্ট আমি সেলুট জেনারেল ফজলু কে, উনি অ্যাটলিস্ট কমিশন করে বলতে পারছেন যে ভারত জড়িত আর সেনাবাহিনীর কিছু অফিসার অনিয়ম, অনেক অফিসারের অনিয়ম, যে নামগুলি দেওয়া হয়েছে। এই যে কর্নেল কামাল সম্বন্ধে বলি, সে সম্পূর্ণ রয়্যাল এজেন্ট, স্যার পরিচয় করে নাই, পরিষ্কার রয়্যাল এজেন্ট। স্যার এই ইনভলভমেন্ট এর শুরু থেকে পরিকল্পিত। না না, আমি এটা বলছি তো, জেনারেল ফজলু যার কথা বলছে, যে দেশের কথা বলছে, তার ওই এজেন্সিরই তো এজেন্ট সে। না, এইখানে এই কামাল স্যারই সব গোড়া, এই ইন্টেলিজেন্সের কাজ, সৈনিকদের খেপানো, টাকা পয়সা 2 নম্বরই করা। সুতরাং আপনাকে পরিষ্কার হইতে হবে, এদেরকে ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। তারপরে মনে করেন জেনারেল এই হাকিম, যারা হাকিম ফরেস্ট ব্রিগেড করে, স্যারকে আমি বারবার বলতে, জায়গা মতো আসেন, ওটা আমি ঘুরে হবে না। তো ওইখানে হাকিম স্যার গেছে, হাকিম স্যার ব্রিগেড কমান্ডার, কিন্তু সে তার কথা, সে আদেশ পালন করে নাই। সে আদেশ শুনছে জেনারেল ওয়াকারের, সে তো ব্রিগেডিয়ার, সে কেন মেজরের কথা শুনছে? কয় সে বলতেই পারে আত্মীয়, স্যার যায়েন না, সে তো তার শোনা উচিত না, দায়িত্ব হাকিমের। হাকিম আদেশ পালন করে নাই। ওইদিকে রেজানুর আর এদিকে হাকিম স্যার। হাকিম স্যারকে আমি জিজ্ঞেস করছি, স্যার কেন যান নাই? উনি পরিষ্কার বলছেন, যেন ওয়াকার আমাকে ঢুকতে মানা করছে, আপা দায়িত্ব, আপা যাইতে মানা করছে, এমন মোবাইলে শোনাচ্ছে ওনারে, উনি যান নাই। উনি নত জানো অফিসার, উনি ব্রিগেড কমান্ডার, উনি ছিল ক্যাপ্টেন হওয়া, উনি মেজরের কথা শুনছেন, দেয়ার ভাই দেশ বিপদে। আমরা এগুলি গ্রহণযোগ্য না। আপনি যে ব্রিগেডিয়ার দায়িত্ব নিছেন, আপনি ডিএম আদেশ দিচ্ছে, ঢুকবেন ভিতরে। আমি সেদিনটা শুনলাম যে ডিএম দায়িত্ব পালন করে নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলি কতটুকু সত্য না সত্য, আসলে কার দায়িত্ব ছিল, কে ব্যর্থতা, পরিষ্কার করতে হবে। তো এখানে ফাইল লেভেল করে রাখা হয় নাই, দেখা ক্যান্টনমেন্ট থেকে আধা ঘন্টা লাগানো যাইতো ওখানে, আর আমাদের অফিসে মারা গেছে, আমাদের বউ বাচ্চারা নির্যাতিত হয়েছে। এখন এর মধ্যে
তারপরে মনে করেন এই অফিসারদের মনে করেন তারপর সপ্তাহ আমরা 5 জন অফিসার কত নিপীড়ন হয়েছে, জেল হচ্ছে, এখনো আমাদের এইগুলিকে আমরা রেগুলাইজ করতে পারিনি। এই জেনারেল ওয়াকার ওই সেট আপ এখনো রয়ে গেছে। আল্লাহ ডক্টর ইউনূসকে দিছে, আর ওনার সাহস দেয় নাই, ওনার হ্যাডম নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারতেছেন না। এতক্ষণ তো থাকার কথা না। বাহার সাহেবকে এখন আটকে রাখছে কেন, উনি অ্যারেস্ট করে নেই কেন আইজিপি বাহার? আমি কিছু বুঝতেছি না। এত কিছু বাইক করে দিতেছি, তারপরও কাজ করতে পারতেছেন না আমাদের ডক্টর ইউনূস। ওনার পদত্যাগ করে চলে যাওয়া উচিত। অনেক প্রমাণ দেওয়া হয়েছে, কাজ হচ্ছে না। নিরীহ অনেক লোক বিডিআর আছে। আমি বলছি, আমি জেলখানে গেছিলাম ভাই, আমার পরিষ্কার বলছে সেলিম স্যার আমাদের মারা কোনো কথা ছিল না, এটা হওয়া উচিত ছিল না। এই দেখেন স্যার গাড়িটা, খয়েরি রঙের গাড়িটা পিক আপ, এখানে দিয়ে মারা হয়েছে। কই, এটা আমার বলতে হবে কেন? এই অফিসাররা ছিল, জেনারেল মাইনুলকে ধরা উচিত, অ্যারেস্ট করা উচিত। উনি তো এর পর পরে গেছেন, তাকে অ্যারেস্ট করে লইতো। কিন্তু সরকার চায় নাই, মিডিয়া চায় নাই, তদন্ত কর্মকর্তারা চায় নাই। মুখ বন্ধ করে মারো, এই জিনিসটা না বাইর হোক। বাট আমরা মিলিটারি অফিসার কি করছি? যারা কথা বলে তাকে অ্যারেস্ট করছি। সুতরাং এই জিনিসগুলো দায়িত্ব সবার। আমাদের ডিএমআই ছিলেন ওই ভদ্রলোক, পরের দিনে মানে আউট হয়ে গেছেন রিসেন্টলি। ওই দিন আমি পার্টিকুলারলি যে ডিএম, আমাদের ডিএম সিজিএস সিনিয়র ইবনে জামালি, উনি আমার কমান্ডার, আমি উনাকে সরাসরি সকালবেলা রিং করছি ঘটনার পর, স্যার আসবো কিনা, কোনো সমস্যা আছে কিনা। না না, সব ঠিক হয়ে যাবে, আসতে হবে না। এখন কথা হলো ভাই, দায়িত্ব পালন করবেন না, আবার এই অনিয়ম করবেন কেন? টাকা পয়সা জেনারেলকে জড়াই যাবে কেন? আপনার বহু অনিয়ম হয়েছে, বহু অনিয়ম হয়েছে। আমরা আমাদের পরিবারদেরকে ঢুকাই, কলেজ ইউনিভার্সিটি ঢুকাই অনৈতিকভাবে টাকা নেওয়ার জন্য। এটা মানবো না। আমি মনে করি, আমি কেউ বলবো, অফিসার বলবে না, শরীর তো ঠিকই বলবে। বিডিআর স্কুলের দায়িত্ব ছিলেন না ম্যাডাম, কেন ঢুকাইছেন? সেনাবাহিনী জানে না উচিত না, এই জিনিসটা করা উচিত না? প্রত্যেকটা স্কুল থেকে মানে আমি এইসব জিনিস আমাদের জিনিস বলতে চাই না। আমাদের সংস্কার হওয়া উচিত, যেখানে আর্থিক সুবিধা আছে এখান থেকে সব অফিসারে সরে আসা উচিত। যে বেতন ভাতা দেয় এটাই থাকবেন, এটা থাকবেন না। লজ্জার কথা, অনেক কিছু শোনা যায়, কেন আমি এটা শুনবো? আমার নিজের লজ্জা লাগে। সেই দিন দায়িত্ব পালন করেন নাই, অনেক অফিসার গেছে। এখন তো স্যার সবাই আনা, সবকে ধরা হচ্ছে। আমি দেখে আসি এক জায়গায় মামুন খালকে ধরা হয়েছে বেজ্জুতি, মানে এরকম অবস্থা। আমার স্যার বলতেছে পাগল হয়ে গেছে আর কি। আমার লজ্জা লাগতেছিল, এই জেনারেলরা এমন ভাবে ধমক খাইতেছে। আল্লাহর বিচার। গতকালকে ওনারা ভুলে গেছে পরশুদিন, ওইটা আর বলেন না। মানে কি বলবো, মানে মহান আল্লাহ বিচার করে। আমি দেখছি, আমি তো মজা পাইতেছি, আমি তো নিপীড়িত ছিল। আপনারা 2 বার গুম করছেন, জেনারেল ছিলেন না, আমাদের সেকেন্ড টাইম গুম করাইলো। আজমি স্যার গুম ছিল, সেনাবাহিনী জানতেন না জেনারেলরা যারা আজকে কথা বলতেছেন? ওয়াই এদেরকে এখন আরামে রাখছেন কেন? আমি কি মানুষ ছিলাম না? না, দেশের দ্রোহী ছিলাম। হাসিনা দ্রোহী থাকতে পারি আমি, বাট আমি দেশের দ্রোহী না। আমি তো চোর ছিলাম না, আজমি স্যারও চোর ছিল না। আপনারা কি করছেন? এই সেনাবাহিনীর কথা বলে ভয় করে, এখনো লোক আতঙ্কে থাকে। ওই যে 111 আসলো, এগুলি থেকে বেরিয়ে আসতে হবে। আমার পেশাগত দায়িত্ব আমি থাকবো।